আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম এনসিপিতে টানাপোড়েন। নিউজটি লিখেছেন মাহফুজ সাদি। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির বয়স হয়েছে মাত্র ২.৫ মাস। এই অল্প সময়ে এনসিপি দেশের অন্যান্য প্রতিষ্ঠিত বড় ও পুরনো দলের মতো রাজনৈতিক কর্মকাণ্ড করবে তা আশা করা যায় না। তবে দলটি যেভাবে আত্মপ্রকাশ করেছে এবং তাদের বর্তমান তৎপরতা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করছেন। নেতৃত্বের মধ্যে টানাপোড়েন ও সমন্বয়হীনতার কারণে রাজনীতিতে তারা কতটা ভূমিকা রাখতে পারবে এ নিয়ে সংশয় সন্দেহ দেখা দিয়েছে। জনগণের সামনে এনসিপির বক্তব্য কী তাও এতদিন স্পষ্ট ছিল না। তবে সোমবার নেতাদের সঙ্গে বৈঠকের পর দলটির প্রধানের পক্ষ থেকে 7টি বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হয়েছে। সামনে আরও অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন নেতারা। টানা 15.5 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের সমন্বয়ে গঠিত হয় এনসিপি। বিদ্যমান কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে নামা দলটির 217 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। চলতি মাসে বেশ কিছু উইং, সেল ও একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। আরও কিছু প্রক্রিয়াধীন রয়েছে। এনসিপির নেতারা বলছেন সকল কমিটির প্রায় সব নেতার বয়সই 30-এর কাছাকাছি। ফলে দলের ভেতরে দেখা দিয়েছে নেতৃত্বের সংঘাত। নানা মত ও পথের বিভিন্ন মতাদর্শ থেকে আসা তরুণদের নিয়ে গঠিত মধ্যপন্থার এই দল এনসিপিতে স্পষ্ট হচ্ছে আদর্শগত বিভাজনও। এছাড়া দলটিতে সিদ্ধান্ত গ্রহণেও হচ্ছে বিলম্ব। শীর্ষ নেতাদের ছাড়া বড় বড় পদে আসীনদের সেভাবে ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না। প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত দলটি জেলা উপজেলায় কমিটি দিতে না পারলেও তারা সব ঢাকার বড় নেতা। সাংগঠনিক কাজে ধীর গতি দেখা গেলেও সামাজিক মাধ্যমে তারা সরব। ফলে এনসিপি টানাপোড়েন এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনসিপির কয়েকজন নেতা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা নিয়ে দলটি এগুচ্ছে। এনসিপিতে নির্বাচনী জোট গঠনের আলোচনাও রয়েছে। দলটির নেতৃত্বে সমমনা দলগুলো নিয়ে জোট গড়া হবে নাকি বড় দুই দলের কারো সঙ্গে জোট গড়বে তা নিয়েও শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ রয়েছে। তবে নেতৃত্বের সংঘাত ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র। এসব বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমার দেশকে বলেন, এনসিপি নেতাদের মধ্যে সমন্বয়হীনতার বিষয় নেই, তবে আরও ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে আমরা কিছুটা সময় নিচ্ছি। এটা নতুন একটা দল, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সবাই পরস্পরের কাছাকাছি এসেছি। তাই 2.5 মাসের একটি দলের কাছ থেকে প্রতিষ্ঠিত দলগুলোর মতো আচরণ আশা করাও ঠিক হবে না। তারপরও এনসিপি যথেষ্ট বিচক্ষণতা ও সমন্বয় করেই কাজ করার চেষ্টা করছে। আমরা যে সমন্বয়হীনতার কথা দেখছি সেটা সময়ের সাথে কেটে যাবে। কোটা ভিত্তিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐতিহাসিক এই আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্ররা। সংগঠনটি জেলা, মহানগর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শখানেক কমিটি গঠন করে। অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করতে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। গত কয়েক মাসে দেশের অন্তত 450 থানায় প্রতিনিধি কমিটি গঠন করে সংগঠনটি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রায় সমান সংখ্যক নেতা যুক্ত হন দলটিতে। সংগঠন দুটির কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। জেলা, উপজেলা সহ তৃণমূলের কমিটিগুলো এনসিপির কমিটিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হলেও গত 2.5 মাসেও তা আলোর মুখ দেখেনি। তবে এনসিপির মহানগর, জেলা ও উপজেলা কমিটি 15 মের দিকে দেওয়া কথা থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের কারণে পিছিয়ে যায়। আগামী সপ্তাহখানেকের মধ্যে অনেকগুলো কমিটি ঘোষণা করা হবে। এজন্য কয়েকটি মহানগর, অনেক জেলা ও উপজেলার প্রস্তাবিত কমিটি প্রস্তুত রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা খুব দ্রুতই তৃণমূলে যাচ্ছি। ইতোমধ্যে তৃণমূলে আমাদের প্রাথমিক কার্যক্রম আছে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির ব্যানারে। ফলে তৃণমূলে আমাদের একটা প্রাথমিক ভিত্তি রয়েছে। নির্বাচন কমিশনের নিবন্ধের জন্য ঈদুল আজহার আগে একটি বড় সংখ্যক কমিটি প্রস্তুত করতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি।
দল সম্পর্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন আমার দেশকে বলেন, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা গোটা দেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। আমাদের সংগঠক ও সদস্যরা কাজ করছেন। তৃণমূলের সংযোগ গড়ে তোলার চেষ্টা আমরা করে যাচ্ছি। আন্দোলন সংগ্রাম সহ নানা বাস্তবতার কারণে আমাদের তৃণমূলে কমিটি গঠনের কাজ শুরু করতে পারিনি। তবে আমরা আশাবাদী, খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংগঠক ও সদস্যরা সারা দেশে তৃণমূলের সবার সঙ্গে যোগাযোগ করে কমিটি ফরমেশনের দিকে অগ্রসর হবেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি রাজনৈতিক দলে বিভিন্ন জনের বিভিন্ন কাজ অ্যাসাইন করা থাকে, তারা সেই কাজগুলো করেন। এনসিপিতে চেইন অফ কমান্ড রয়েছে, এটা কোনো ইস্যু না। আর তৃণমূলের কমিটি চলতি মাসের মধ্যে আমরা করে ফেলতে পারবো। দলের নিবন্ধনের বিষয় আছে, এক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলো এই মাসের মধ্যেই করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এনসিপির 217 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি 4টি স্তরে বিন্যস্ত রয়েছে। এর মধ্যে দলটির আহ্বায়কের নেতৃত্বে 2 জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও 16 জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। এই স্তরের নেতারা দলের বহির রাজনীতি দেখভাল করেন। সদস্য সচিবের নেতৃত্বে 2 জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও 33 জন রয়েছেন যুগ্ম সদস্য সচিব পদে। তারা দলের অভ্যন্তরীণ রাজনীতি দেখে থাকেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের নেতৃত্বে 9 জন যুগ্ম মুখ্য সংগঠক ও 18 জন সংগঠক রয়েছেন। আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের নেতৃত্বে 7 জন যুগ্ম মুখ্য সংগঠক ও 24 জন সংগঠক রয়েছেন। এই 2 স্তরের নেতাদের কাজ জেলা ও উপজেলা কমিটি গঠন ও তৃণমূলের রাজনীতি দেখভালের। মুখ্য সমন্বয়কের নেতৃত্বে একজন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও 24 জন যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন। তাদের কাজ দলের বিভিন্ন উইং ও সেল গঠন, সমমনা দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা। এছাড়া 59 জন কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে রয়েছেন। এসব নেতাদের মধ্যে 4 স্তরের শীর্ষ নেতা সহ হাতে গোনা কিছু নেতার বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে অন্যদের রাজনৈতিকভাবে অপরিচিত হিসেবে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সরব থাকতে দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় কমিটির নেতারা আগে গণতান্ত্রিক ছাত্র শক্তি, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র দল, ছাত্রলীগ, বিপ্লবী ছাত্র মৈত্রী, আম জনতার দল, এবি পার্টি সহ বিভিন্ন আদর্শিক ও রাজনৈতিক সংগঠনে সক্রিয় ছিলেন। জুলাই শহীদ পরিবার ও আহত সহ কোনো সংগঠন না করাও আছেন অনেকে। তাদের মধ্যেও নানা ঘরানা রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মের সংখ্যালঘু প্রতিনিধি, কওমি, আদিবাসী, দলিত সম্প্রদায়, সাবেক নেতা, কর্মকর্তা, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক সহ নানা পেশার মানুষ রয়েছেন এনসিপিতে। তাদের অনেকে বিভিন্ন আদর্শিক ও ঘটনার রাজনীতি ও সংগঠনে সক্রিয় ছিলেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আমার দেশকে বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংঘবদ্ধভাবেই দলের রাজনৈতিক অবস্থান ধারণ করেই চলছেন। এখানে নানা মতাদর্শের মানুষ আছেন, কিন্তু তারা সবাই মধ্যমপন্থী রাজনীতির সঙ্গে নিজেদের প্রস্তুত করছেন। মতাদর্শিক জায়গায় এনসিপির বাইরে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ও সমালোচকদের মধ্যে নানা ধরনের উৎকণ্ঠা ও মতাদর্শিক ভিন্নতা পরিলক্ষিত হলেও দলগতভাবে মধ্যমপন্থী রাজনীতির উপরই নিজেদের ভবিষ্যৎ নির্মাণে কাজ করতে হচ্ছে। মধ্যপন্থার রাজনীতি করার ঘোষণা দেওয়া এনসিপিতে ডানপন্থা ও বামপন্থা সহ নানা পন্থা একাকার হয়েছে। এর মধ্যে মূলত ছাত্রশক্তি, বাম সংগঠনগুলো, অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র শিবির সহ ইসলামী সংগঠন থেকে আসা নেতাদের পৃথক বলয় রয়েছে। এর মধ্যে অন্য সব সংগঠন থেকে আসা নেতাদের মধ্যে চিন্তা ও আদর্শগত খুব একটা ভিন্নতা না থাকায় মোটামুটি একদিকে আর বাম নেতারা আরেক দিকে রয়েছেন। এছাড়া শীর্ষ 4 স্তরের নেতাদের কেন্দ্র করেও এক একটা প্রভাববৃত্ত তৈরি হয়েছে। দলের রাষ্ট্র সংস্কার এজেন্ডা, দলীয় গঠনতন্ত্র প্রণয়ন, মেরুকরণের রাজনীতিতে দলের অবস্থান, দলীয় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ, কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে বলয়গুলো প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রেও এসব বলয়ের ছায়া পড়ছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একাধিক ফেসবুক পোস্ট নিয়ে নানা বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। এর মধ্যেই 71 ও বাংলাদেশ পন্থার প্রশ্নে প্রায় একই ধরনের বক্তব্য জানিয়ে এনসিপির বিবৃতি আসে। গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের আরও আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা যায় ফেসবুকে। গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রগতিশীলদের মৈত্রী যাত্রায় এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায় সহ কয়েক
কয়েকজন নেতাকে অংশ নিতে দেখা যায়। বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। এই কর্মসূচি নিয়ে ভিন্নমত রয়েছে এনসিপির অনেক নেতার। রোববার ফেসবুকে এক পোস্টে নারীদের অধিকার রক্ষায় যৌক্তিক দাবি সমর্থন করে সার্জিস আলম বলেন, সেসবের আড়ালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউর মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচারগুলো প্রমোট করা হলে সেই অপচেষ্টায় বাধা হয়ে দাঁড়াতে হবে। এর আগে গত মার্চে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন নিয়ে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ভিন্ন একটি পোস্ট দেন। এই ইস্যুতে এনসিপির অনেক নেতাকে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিতে দেখা যায়, যা নিয়ে দলটির ভেতরে অস্বস্তি তৈরি হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আমার দেশকে বলেন, এনসিপিতে যে যার মতো করে মত প্রকাশ করছেন, এই স্বাধীনতা রয়েছে তাদের। সেই সঙ্গে দলে জবাবদিহিতাও রয়েছে। দলটি যেহেতু নতুন, সেই জায়গা থেকে মনে হতে পারে যে যার মতো করে মতামত প্রকাশ করছেন, ব্যক্তি আকারে মতামতগুলো আসছে, তবে ক্রমশ এগুলো সাংগঠনিকভাবে প্রকাশ পাবে। এখানে নেতৃত্বের কোনো সমস্যা নেই। সবশেষ এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর সোমবার দলীয় ফেসবুক পেজে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি শিরোনামে একটি পোস্ট দেয়া হয়। এতে 7টি বিষয়ে এনসিপির অবস্থান স্পষ্ট করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মুক্তিযুদ্ধ ও 24-এর আকাঙ্ক্ষা ধারণ ও বাস্তবায়ন, সেকুলারিজম বা ধর্মতন্ত্র, কোনো মতবাদকেই তারা দলীয় আদর্শ হিসেবে বিবেচনা না করা, ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও দায় দরদ চর্চার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া, ইসলাম বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করা, ধর্মীয় উগ্রতা বা চরমপন্থাকে সমর্থন না করা, জাতি, ধর্ম বা গোত্রভিত্তিক পরিচয়ের পরিবর্তে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ, হিন্দু, মুসলমান, দলিতের সংগ্রামের ভিত্তি, নারীর মর্যাদা ও ক্ষমতায়নের মূলনীতি, ভারতীয় আধিপত্যবাদী প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায্যতা, জাতীয় স্বার্থের ভিত্তিতে অন্য রাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি, বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরির ভীষণ, বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তোলা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা, রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপির নেতাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য অনেকগুলো পর্যায়ে কাজ করছি। শীর্ষ নেতাদের মধ্যে আলাপ এবং অন্য নেতাদের সঙ্গে দলীয় ফোরামে এক থেকে কাজ করতে পারি। এ ধরনের ব্যবস্থাপনা আমরা শুরু করেছি। মোটা দাগে সমন্বয়হীনতার মতো বিষয় ঘটছে বলে আমাদের মনে হয়নি। নানা আদর্শের সম্পর্ক ইতিবাচক দেখা। তবে এনসিপির কয়েকজন নেতাদের ভাষ্য, বিভিন্ন সংগঠন নানা ঘরানার রাজনীতি করলেও তারা সবাই এখন এনসিপির রাজনীতি করছেন। এনসিপির নেতারা বিভিন্ন ধরনের অঙ্গনের ও মতাদর্শের মানুষের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়তে পারছেন। এতে তাদের চিন্তাভাবনায় আদর্শগত মিথস্ক্রিয়াও ঘটেছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। স্বাধীনতার এত বছরেও এই জাতি বিভক্তই থেকেছে। এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সেই কাজটাই এনসিপি করার চেষ্টা করছে। অন্য কয়েকজন নেতার মতে গণ অধিকার পরিষদে ছাত্র শিবিরের অনেকে যুক্ত হয়েছে। ছাত্র শক্তিতে যুক্ত হওয়াদের মধ্যেও অনেকে আগে শিবির করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া বামদের মধ্যেও ভিন্ন চিন্তা রয়েছে। কওমি অঙ্গন থেকে যারা নাগরিক কমিটি ও পরে এনসিপিতে এসেছেন, তাদেরও অন্য মত থাকাটা স্বাভাবিক। তবে তারা সবাই জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি, এই জনপদের জনগোষ্ঠী। নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করতে হলে বহু মত ও পথের এক বিন্দুতে মিলন ঘটাতে হবে। সেটি করার চেষ্টা করছে এনসিপি। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংস্কার প্রস্তাবের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কোরআন কি বলে শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কোরআন পাঠ আন্দোলন। এতে চিন্তক ফরহাদ মজহার এনসিপির তরুণ নেতাদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, একসময় সেকুলার বনাম ইসলামপন্থী বিরোধ দেখা গেলেও এখন ইসলামপন্থীদের মধ্যেও বিরোধ দেখা যাচ্ছে। ধর্ম নিয়ে বিভিন্ন বিরোধ, সাম্প্রতিক সময়ে এনসিপির তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিরোধ দেখা যাচ্ছে। এটি ক্ষতিকর। এজন্য গণ অভ্যুত্থানের মর্ম বুঝতে হবে। তা হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা, আর গণসার্বভৌমত্ব মানে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া।
ফরহাদ মজহরের মতে এনসিপির মধ্যে এ বিরোধের বড় কারণ হলো গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয় নিয়ে যেতে না পারা। তার আগেই ছাত্র তরুণদের বিরাট আত্মত্যাগকে নস্যাৎ করার জন্য একটি সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। ছাত্রদের দমন করার জন্য ক্রমাগত বিভিন্নভাবে অপপ্রচারের বেড়া দিয়ে তাদের চেষ্টাকে নস্যাৎ করার প্রক্রিয়া চলছে। এনসিপির আজকের এই তরুণদের দল গড়ে ওঠার পেছনে অনেকগুলো প্রেক্ষিত রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ থেকে ভিপি নুরুল হক নূর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ কয়েকজন নির্বাচিত হন। তখন রাষ্ট্রচিন্তায় যুক্ত হন অনেকে। রাজনৈতিক গ্লুমিং হয় সেখানে। 2021 সালে গণ অধিকার পরিষদ গঠন করে রাজনীতিতে সক্রিয় হন নূর। রাষ্ট্র সংস্কার আন্দোলন সামনে আসে। 2023 সালে আখতারের নেতৃত্বে অধিকার পরিষদ থেকে ছাত্রদের নিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠিত হয়। ছাত্র অধিকার পরিষদ ভেঙে 3 ভাগ হয়। 2 ভাগ একত্র হলেও আম জনতার দল গঠিত হয় তারেক রহমানের নেতৃত্বে। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আবারও কোটা আন্দোলন সংগঠিত হয়। এতে যুক্ত হয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র শিবির সহ নানা সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের সামনে ছিলেন ছাত্রশক্তির সদস্য সচিব নাহিদ ইসলাম সহ অন্যরা। এক্ষেত্রে ছাত্রশক্তির বাইরে থেকে এসে লাইমলাইটে চলে আসেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আলী আহসান জুনায়েদ, সাদিক কায়েম সহ বেশ কয়েকজন। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর রাজনৈতিকভাবে সংগঠিত হতে প্রথমে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়। এতে ছাত্রশক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকে যুক্ত হন। এর মধ্যে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীরাও ছিলেন। ছাত্র শিবিরের তখনকার নেতারা এ সংগঠনে যুক্ত হননি। ছাত্রশক্তি সহ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের পক্ষের 80টির বেশি সংগঠন মিলে জুলাই ঐক্য গঠন করেছে। জুলাই মঞ্চ নামে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নেতৃত্বের সংকটে কার্যত বিলুপ্ত হয়ে পড়েছে। সংগঠন দুটির কোনো কার্যক্রম নেই বললেই চলে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একাধিক সংগঠক বলছেন, এখানে একটি বিষয় তাৎপর্যপূর্ণ হিসেবে লক্ষ্য করা যায়। তা হলো আদর্শগত ও মতবিরোধের জেরে এক একটি সংগঠন যেমন ভেঙে নতুন সংগঠনের জন্ম হয়েছে, তেমনি জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোও বিভাজিত হয়ে পড়েছে। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।